প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি দিবাকর বাগচি, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আমরা গতদিন অংশীদারি ব্যবসায় অধ্যায় সম্বন্ধে করেছিলাম। আজকে সেই অধ্যায় নিয়ে কন্টিনিউ করছি। আজকে আমরা অংশীদারি ব্যবসায় উত্তোলনের সুদ নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। অংশীদারি ব্যবসায় উত্তোলনের সুদ নির্ণয়ের মূলত 8টা পদ্ধতি আছে। অংশীদারি ব্যবসায় সুদ নির্ণয়, উত্তোলনের সুদ নির্ণয় 8টা পদ্ধতি কথা বলা রয়েছে। কি কি বলছে আমরা আগে পদ্ধতিগুলো দেখি। আমি প্রত্যেকটা পদ্ধতি তোমাদেরকে উদাহরণ সহ ব্যাখ্যা দিয়ে দেব। আচ্ছা, কি কি বলছে আমি সরাসরি ক্লাসে চলে যাই। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও এবং আমি যে সূত্রগুলো দিচ্ছি এবং তার প্রত্যেকটার উদাহরণ সহ ব্যাখ্যা দিব, তোমরা প্রত্যেকটা খুব সুন্দরভাবে বুঝবে এবং খাতাতে তুলে নেবে। কারণ এই সূত্র ওয়াইজ বা এই নির্ধারণ পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। কারণ উত্তোলনের সুদে যদি তুমি ভুল করো বা কোন পদ্ধতিতে যাবে এটা যদি বুঝতে না পেরে ভুলভাবে ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু সমগ্র অঙ্ক ভুল হয়ে যায়। ঠিক আছে? ওকে, তো আমি ওয়ান বাই ওয়ান তোমাদেরকে ব্যাখ্যা দিই এবং প্রত্যেকটার উদাহরণ সহ ব্যাখ্যা দিয়ে দিব। আমাদের শুরুতে কি আছে দেখো, ক নাম্বার বলছে কোনো তারিখ উল্লেখ করা না থাকে। যেমন বলা হলো যে অংশীদাররা অংশীদার 3 জন রয়েছে, এর মধ্যে কোনো একজন অংশীদার সারা বছর ধরে যে কোনো সময় র্যান্ডমলি উত্তোলন করেছে, ফলে তার কোনো তারিখ বা সময় বলা সম্ভব হচ্ছে না, বা সে নিজেও জানে না যে কোন তারিখে সে পণ্যটা উত্তোলন করছে। তাহলে সেই ক্ষেত্রে কি কোনো তারিখ মেনশন করা থাকবে না বা কোনো মাস উল্লেখ করা থাকবে না, তখন কি হবে? কোনো তারিখ উল্লেখ না থাকলে, কোনো তারিখই দেওয়া নাই, বলা হয়েছে সে উত্তোলন করছে 10,000 টাকা বা 4,000 টাকা বা 5,000 টাকা, কিন্তু 10% হারে ইন্টারেস্ট দিতে হবে, তখন আমি কি করব? তারপরে বলছে প্রতি মাসের শুরুতে উত্তোলন করা হলো। এখন দেখা গেল মিস্টার এক্স প্রতি মাসের শুরুতে সে 400 টাকা করে কন্টিনিউয়াসলি উত্তোলন করছে। এখন তাহলে দেখা যায় কি, আমরা জানি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে 31শে ডিসেম্বর মানে কি, 31শে ডিসেম্বর 2012 যদি বলা হয়, সেটা কিন্তু 1 জানুয়ারি 2013 হিসাবে কাউন্ট হয়ে যায়। অর্থাৎ মাসের শেষ তারিখ কিন্তু পরবর্তী মাসের বা পরবর্তী বছরের 1 তারিখ হিসাবে কাউন্ট হয়ে যায়। কেউ যদি প্রতি মাসের শুরুতে উত্তোলন করে, তাহলে কিন্তু তার বছরে 13 বার উত্তোলন করা হয়ে যাবে। কেউ যদি মানে প্রতি বছরের শুরুতে, প্রতি মাসের শুরুতে উত্তোলন করে ফেলে, তাহলে কিন্তু তার বছর হয়ে যাবে কয়টা? বছরে মাস হয়ে যায় কিন্তু তখন 13টা। এরপরে বলছে প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে। কেউ যদি প্রতি মাসের মাঝে উত্তোলন করে, ধরো বলা হলো জানুয়ারির 15 তারিখে, ফেব্রুয়ারির 15 তারিখে, মার্চের 15 তারিখে, এইভাবে সে কন্টিনিউয়াসলি প্রতি মাসের মাঝামাঝি যে 400 টাকা করে উত্তোলন করছে, তাহলে তার মাসের ক্যালকুলেশন হচ্ছে কিন্তু 12 মাস। আমি এটা লিখে দিই, প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে তাহলে 13 মাস হিসাবে কাউন্ট হয়। প্রতি মাসের মাঝামাঝি যদি উত্তোলন করে সেক্ষেত্রে কিন্তু 12 মাসের কাউন্ট হয়। আচ্ছা, আমি প্রত্যেকটা উদাহরণ সহ তোমাদেরকে ক্যালকুলেশন দেখাবো কিভাবে হয়। এরপরে বলছে প্রতি মাসের শেষে উত্তোলন, প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমি একটু আগে যেটা বললাম যে 31শে ডিসেম্বর কিন্তু 1 জানুয়ারি হিসাবে চলে যায়। 31শে ডিসেম্বর কিন্তু হিসাব বিজ্ঞানে ধরা হয় 1 জানুয়ারি, অর্থাৎ পরের বছরের 1 তারিখ কাউন্টডাউন হয়। প্রতি মাসের শেষে যদি কেউ উত্তোলন করতে থাকে, তাহলে জানুয়ারির 1 তারিখ, 31, ফেব্রুয়ারির 28, মার্চের 31, এইভাবে যদি কাউন্টডাউন করা যায়, তাহলে কিন্তু সে বছরে 11 মাস উত্তোলন তার ধরা হয়ে থাকে। অর্থাৎ ডিসেম্বর মাসে যে উত্তোলন, সেটা কিন্তু আবার পরের বছরে যে কাউন্ট হয়ে যায়। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে প্রতি মাসের শেষে যদি কেউ উত্তোলন করে, তার ক্ষেত্রে 11 মাস ক্যালকুলেশন করতে হয়। এরপরে বলছে কি প্রতি 2 মাস অন্তর উত্তোলন, প্রতি 2 মাস অন্তর উত্তোলন। প্রতি 2 মাস, আমরা 12 মাসে বছর, যদি প্রতি 2 মাসে উত্তোলন করে, এখানে কিন্তু বলা হয় না যে দ্বিতীয় মাস, অর্থাৎ যে মাসে সে উত্তোলন করবে সেই মাসের মাঝে করছে না শেষে করছে না শুরুতে করছে, একটা কনফ্লিক্ট তৈরি হয়। কিন্তু আমাদের এখানে কিন্তু মাস নিয়ে হিসাব করতে হবে যে সে যে উত্তোলনটা করছে সে কত মাস সেটা ব্যবহার করছে। সে যতখানি ব্যবহার করবে ততখানিকের জন্য আমরা ইন্টারেস্ট অ্যাপ্লাই করব। যদি কেউ 2 মাস অন্তর অন্তর উত্তোলন করে ফেলে, তখন কিন্তু তার ক্যালকুলেশন হয়ে যায় 5 মাসের জন্য। এখন তোমরা বলতে পারো যে স্যার 5 দুগুণে তো 10 মাস হয়, 5 দুগুণে 10 মাস হয়, আর 2 মাস গেল কোথায়? শেষের যে উত্তোলন, শেষ মাসের যে উত্তোলন, সেটাও কিন্তু সেম অ্যাজ ডিসেম্বরের শেষ তারিখ ধরে ওটা পরবর্তী বছরে ফরওয়ার্ড করে দেওয়া হয়। ঠিক আছে? এরপরে বলছে কি প্রতি 3 মাস অন্তর অন্তর উত্তোলন। এই ক্ষেত্রে 3 মাস ধরা হয়, 3 ধরা হয়। অর্থাৎ
সেম কেস 3 তিরিখে 9 হয়, 9 মাসের হিসাব গেল, আর 3 মাস কই, 3 মাসের হিসাবও কিন্তু একই ভাবে শেষ যে উত্তোলন ওটা কিন্তু পরের বছরে চলে যায়। এরপরে বলছে কোনো নির্দিষ্ট মাস বা সময়, মাসও থাকতে পারে, দিন থাকতে পারে, সময় থাকতে পারে, এটা লেখা হয়নি, অনেক সময় কিন্তু দিনও থাকতে পারে, যে প্রতি মাসে সেই 5 তারিখে, 15 তারিখে, 20 তারিখে ক্যালকুলেশন করছে, সেই ক্ষেত্রে কি করতে হয়? আমরা জানি 365 দিনে বছর হয়, আমরা জানি 365 দিনে বছর হয়, কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে 360 দিনে বছর ধরা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 360 দিনে বছর ধরা হয় কেন? আর সপ্তাহ যদি বলে, অনেক সময় সপ্তাহ থাকতে পারে, সময় থাকতে পারে, সপ্তাহ থাকতে পারে। যদি সপ্তাহ বলে তাহলে 52 সপ্তাহে বছর ধরা হয়, ঠিক আছে? মাস তো আমরা জানি 12 মাসে বছর। যদি এটার প্রত্যেকটা বলে দিই আমি, যদি বলা হয় যে দিন, দিনে হিসাবে উত্তোলন করা হচ্ছে, দিন হিসাবে উত্তোলন করা হচ্ছে, তখন কিন্তু 360 দিনে বছর। যদি বলা হয় মাসে, তাহলে হচ্ছে 12 মাসের বছর। যদি বলা হয় হচ্ছে সপ্তাহ বেস, তখন হচ্ছে 52 সপ্তাহে বছর। ও তোমাদেরকে বলা হয় 360 দিনে বছর কেন ধরা হয়? 30 দিন ধরে 12 মাস ক্যালকুলেশন করে দেখো, 3 12 36, 360 দিন, অর্থাৎ ধরা হয় যে 30 মানে 12টা মাসে 30 দিন করে সময় আছে। আমাদের যে 31 দিনে মাস আসে কয়টা বলো তো? 31 দিনে মাস আছে, 31 দিনে মাস আছে হচ্ছে 7টা, 30 দিনে মাস আছে, 28 দিনে মাস আছে 1টা, আর 30 দিনে মাস আছে 4টা। তো এই 7 দিনে, এই 7 দিন, 7টার মধ্যে কিন্তু 7 দিন অতিরিক্ত ক্যালকুলেশন হয়। এইখান থেকে 2 দিন এখানে দেওয়া হয়, ফেব্রুয়ারিতে 2 দিন দিয়ে এটাকে হচ্ছে 30 করে নেওয়া হয়। আবার 31 থেকে 1 মাইনাস করে এই 7টা ক্যালকুলেশন করে এটাকেও 30 করে নেওয়া হয়, যাতে প্রতিটা মাসে 30 দিন করে ক্যালকুলেশন করা যেতে পারে হিসাবের সুবিধার্থে। এটা কিন্তু করা হয় জাস্ট হিসাবের সুবিধার্থে। এই জন্য 12 মাস, প্রতিটা মাসে যদি আমি 30 দিন করে ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 3 12 36, 360 দিন এইভাবে। আবার 52 সপ্তাহে বছর ধরো, তখনও দেখবা কিন্তু একটা কম আসে। আমরা 52 কে 7 দিয়ে গুণ করে দেখি, যদি সপ্তাহের হিসাব করি, সপ্তাহ 52, 7 দিনে সপ্তাহ, তখন কিন্তু আবার 364 দিন আসে, ঠিক আছে? ফলে প্রত্যেকটা জায়গায় কিন্তু দিনের একটা কম বেশি, একদিন 2 দিনের কম বেশি হয়, এগুলো এতটা মাইনরলি দেখার দরকার হয় না, কিন্তু জাস্ট এটা হচ্ছে আমরা আদর্শভাবে গ্রহণ করি কি 52 সপ্তাহে, 52 সপ্তাহে বছর, 12 মাসে বছর, 360 দিনে বছর। ক্লিয়ার? এরপরে বলা হয়েছে অন্যান্য। এছাড়াও এগুলোর বাইরে কিছু সুদ নির্ধারণ পদ্ধতি রয়েছে, সেগুলো স্বাভাবিক, আমি দেখাচ্ছি তোমাদের প্রবন্ধমান। তাহলে প্রথমে আসি, কোনো তারিখ উল্লেখ না থাকলে। আমি একটা এক্সাম্পল দিই এটার। কি বলছে, ধরো মিস্টার এক্স সারা বছরে 4000 টাকা উত্তোলন করেছেন, উত্তোলন করেন, সুদ 10%। ঠিক আছে? কি বলা হলো? মিস্টার এক্স সারা বছরে 4000 টাকা উত্তোলন করেছে, মিস্টার এক্স সারা বছরে 4000 টাকা উত্তোলন করেছেন বা করেন, সুদ হচ্ছে 10%। এখানে কিন্তু কোনো কিছু মেনশন করা নাই, সে বছরের কোন সময় তুলেছে, কত সপ্তাহ ভিত্তিতে তুলেছে বা কি ভিত্তিতে তুলেছে, এগুলো কিন্তু কোনো কিছুই মেনশন করা নেই। তাহলে আমরা কি করতে পারি? সূত্রটা হচ্ছে এরকম, তোমরা লিখে নাও, উত্তোলনের সুদ সমান উত্তোলন গুণ হার গুণ 1/2। ঠিক আছে? সূত্রটা কি? এটা কিন্তু সূত্র, তোমরা সূত্রটা অবশ্যই তুলে নিবা। সূত্রটা কি বলছে? উত্তোলনের সুদ সমান উত্তোলন গুণ হার গুণ 1/2।
অর্থাৎ সে যেহেতু কোনো কিছু মেনশন করেনি, কোন মাসে তুলেছে, কোন সপ্তাহে তুলেছে, কোন দিনে তুলেছে, কোন তারিখে তুলেছে, কোনো কিছু বলা নাই, সে সারা বছর ধরে 4,000 টাকা র্যান্ডমলি বিভিন্ন সময় উত্তোলন করে নিয়েছে। তাহলে আমাদের কি হচ্ছে, উত্তোলন গুণ হার, অর্থাৎ অর্ধেক পরিমাণ আমরা সুদ ক্যালকুলেশন করে নিই। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি কি হয়। তাহলে তার 4,000 ইনটু 10% ইনটু হাফ, তাহলে 4,000 টাকা 10% করলে কত হয়, 400 টাকা ইনটু হাফ ইজিক্যাল টু 200 টাকা। এটাই হচ্ছে তার উত্তোলনের সুদ। খুবই সহজ কিন্তু, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা কিন্তু এটা খাতাতে তুলে নাও, খুব ভালোভাবে বুঝে নাও। তাহলে উত্তোলনের সুদ সমান উত্তোলন গুণ হার। তাহলে যেহেতু তার 4,000 টাকা উত্তোলন আছে, 4,000 এর 10% ইনটু হাফ, তার মানে হচ্ছে আমার 200 টাকা। যদি কোনো তারিখ উল্লেখ না থাকে বা কোনো কিছু মেনশন করা না থাকে, শুধু উত্তোলনের কথা বলা আছে এবং সুদের হার দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? তোমাদের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে কোন পদ্ধতিতে আমি উত্তোলনের সুদটা নির্ধারণ করব। এটা যদি তোমরা পরীক্ষায় না বুঝতে পারো বা প্রশ্নপত্র থেকে না বুঝতে পারো, তাহলে কিন্তু সমগ্র অঙ্কটা ভুল হয়ে যাবে। আমি বারবার বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের এটা তোলা হয়েছে। আমি আরেকটু সময় দিচ্ছি তোমাদের, তোমরা একটু দ্রুত তুলে নাও, এরপর আমি মুছে খ নাম্বারের ব্যাখ্যা দেব। বুঝছেন? আমি এই অংশটা মুছে দিচ্ছি, আমি দ্বিতীয়টাতে যাচ্ছি। আচ্ছা, দ্বিতীয়টা কি বলছে, প্রতি মাসের শুরুতে উত্তোলন। প্রতি মাসের শুরুতে উত্তোলন। উদাহরণটা যদি এরকম, মিস্টার এক্স প্রতি মাসের শুরুতে শুরুতে 500 টাকা করে উত্তোলন করে, সুদ 10%। ঠিক আছে? কি বলছে, মিস্টার এক্স প্রতি মাসের শুরুতে 500 টাকা করে উত্তোলন করেন এবং তার সুদের হার হচ্ছে 10%। তাহলে আমাদের সূত্রটা কি হবে, আমি আগেই বলেছি যে প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে সেই ক্ষেত্রে ক্যালকুলেশন হয় কিন্তু 13 মাসের জন্য। প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে সেই ক্ষেত্রে উত্তোলনের ক্যালকুলেশন করতে হয় 13 মাস ধরে। তাহলে আমরা যদি 13 মাসকে 13 মাসকে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে কি হয় দেখো তো, 13 মাসকে যদি 2 দিয়ে ভাগ করবে তাহলে 6 পূর্ণ 1 এর 2 হয়। ঠিক আছে? 6 পূর্ণ 1 এর 2 হয়। তাহলে আমরা এটাকে তোমরা ভেঙে নিয়েও করতে পারো, আবার সরাসরি ক্যালকুলেশনও করতে পারো, যেহেতু আমরা পরীক্ষার হলে ক্যালকুলেটর ইউজ করব। সো আমরা ইজি ওয়েতেই করি। তাহলে উত্তোলনের সুদ সমান উত্তোলন গুণ হার গুণ 13/2 বা 6.5, অর্থাৎ 6.5 বা 6.5, এটাও লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। এটাও লেখা যেতে পারে, আবার তুমি যদি চাও 6.5 লিখবা তাহলেও হবে, যেহেতু ক্যালকুলেটরে করব সমস্যা নেই, আমি 6.5 দিয়ে গুণ করে দিলেই হবে। ঠিক আছে? তাহলে এবার আমরা সূত্রটাতে প্রশ্নে অ্যাপ্লাই দেখি কিভাবে হবে। তাহলে মিস্টার এক্স প্রতি মাসে শুরুতে 500 টাকা করে উত্তোলন করছে, তাহলে আমরা মান বসাই। উত্তোলনের মান হচ্ছে কত, 500 গুণ আমার সুদের হার 10%, আমরা 10% দিলাম, ইনটু দিলাম কি 6.5 বা 13/2। তাহলে 500 টাকা 10% কত হয়, 50 টাকা, গুণ 13/2। তাহলে 500 টাকাকে 2 দিয়ে কাটলে হয় 25, 25 কে 13 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 325। এইটা হবে আমার উত্তোলনের সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই ক্যালকুলেশনটা এবং সূত্রের ব্যবহারটা তোমাদেরকে আরেকবার বলবো। কজন আছে? আছে 2 জন 3 জন। ওরা কি আছে নাকি নাম প্রস্তুত আছে? নাম প্রস্তুত হয়ে চলে গেছে, কথা বলে না। সেকেন্ডে তাদের গুরুত্ব নেই, আর এরা জানে কলেজ করবে, পরীক্ষা গেছে তো না কিছু চালা। আচ্ছা, তাহলে মিস্টার এক্স প্রতি মাসের শুরুতে যদি 500 টাকা করে উত্তোলন করে এবং সুদের হার যদি 10% হয়, তাহলে
আমার সূত্রটা হচ্ছে উত্তোলনের সুদ গুণ উত্তোলন গুণ হার ইনটু 13/2 বা 6.5 6.5। তাহলে আমার সূত্রের ব্যবহার কি হচ্ছে, আমরা জাস্ট সূত্রে মান বসাবো, আর কিন্তু কিছু না, খুবই সহজ। সূত্রে জাস্ট মান বসিয়ে দিব। উত্তোলন আসলো 500 টাকা, সুদ আসলো 10%, আর 13/2 ক্যালকুলেশন করে দেখা যায় যে 325। ক্লিয়ার? আমরা এই অংশটা মুছে দিই, পরবর্তী ব্যাখ্যাটা দেখি। আচ্ছা, এরপরে কি বলছে, প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন। প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন, তাহলে আমি যদি প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করি তাহলে কিন্তু আমার 12 মাসের ক্যালকুলেশন হয়। ঠিক আছে, তাহলে আমার ক্যালকুলেশনটা হবে 12 মাসের। প্রতি মাসের মাঝামাঝি। তাহলে সিম্পল ব্যাপার, একই ভাবে চলবে। প্রথম সূত্রটা বুঝতে পারলে কিন্তু পরবর্তী সূত্রগুলো ইজিলি বোঝা যায়। একই সূত্রে জাস্ট কিন্তু এই মাসের হিসাবের পার্থক্য হয়, আর কিন্তু কিছু না। তাহলে আমার সূত্রটা কি হচ্ছে, উত্তোলনের সুদ সমান উত্তোলন গুণ হার গুণ 12/2। আর 12/2 কে যদি আমি ক্যালকুলেশন করে ছোট করে নিই তাহলে হচ্ছে 6 আসে। ঠিক আছে, তোমরা চাইলে 12/2 লিখতে পারো, 6ও লিখতে পারো, যেভাবে সুবিধা হয়। এবার আমরা সেই একই ভাবে আমরা মান বসিয়ে দিই। উত্তোলন রয়েছে আমার কত, 500 টাকা, হার হচ্ছে আমার 10% ইনটু 12/2। তাহলে 500 টাকা 10% হয় 50 টাকা, গুণ 12/2। তাহলে 50 টাকার অর্ধেক 25 টাকা, 25 কে 12 দিয়ে গুণ করলে 300, 25 12 300 টাকা। ঠিক আছে, এই সহজ বিষয়, কিন্তু ক্যালকুলেশন গুলো একই ভাবে চলবে, একই ভাবে চলবে। অর্থাৎ শুরুতে আমরা যে ক্যালকুলেশন রেখেছি সেটাই চলবে, কিন্তু মুখ্য বিষয় হচ্ছে সুদের হারের পরবর্তী অংশে কি আসবে, সুদের হারের পরবর্তী অংশে কি আসবে, এটা কিন্তু মুখ্য। আমরা আবার একবার শুরু থেকে রিভিউ করি। মিস্টার এক্স প্রতি মাসের মাঝামাঝি 500 টাকা করে উত্তোলন করেছেন, প্রতি মাসের মাঝামাঝি 500 টাকা উত্তোলন করেছেন, সুদ হচ্ছে 10%। তাহলে উত্তোলনের সুদ সমান উত্তোলন গুণ হার গুণ 12/2। 12/2 কে যদি আমি ভাগ করি তাহলে আমি মান পাই 6। তাহলে সহজভাবে আসি, এবার উত্তোলন মানে সূত্রে আমরা মান দিই। উত্তোলনের পরিমাণ 500 টাকা, সুদ দিলাম 10%, মান বসলাম 12/2, ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 300 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তোলনের সুদ যদি মাঝামাঝি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই অংশটা মুছে দিচ্ছি এবং পরবর্তী সূত্রে ব্যাখ্যায় যাই। এরপরে কি বলছে, প্রতি মাসের শেষে উত্তোলন, প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করা হচ্ছে। তাহলে যদি সে প্রতি মাসের শেষে উত্তোলন করে থাকে তাহলে সূত্রটা কি হবে বলতো? আমি বলেছি শেষে উত্তোলন করা কিন্তু 11 মাস, 11 মাসে বছর হয়ে যায়। 11 মাসে কিভাবে বছর হয়, যে 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর কিন্তু পরবর্তী বছরের 1 তারিখ হিসাবে কাউন্ট হয়। 31শে ডিসেম্বর মানে কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখ হয়ে যায় আমাদের হিসাব বিজ্ঞানে, যেটা আমরা বিডি বা সিটি করে থাকি। তোমরা জানো যে মাসের শেষ তারিখ কিন্তু পরবর্তী বছরের 1 তারিখ বা পরবর্তী মাসে কাউন্ট হয়ে যায়। তাহলে প্রতি মাসের শেষে যদি উত্তোলন করা হয়, আমরা প্রশ্নটা লিখি, প্রতি মাসের শেষে 500 টাকা উত্তোলন করে, সুদ 10%। তাহলে আমার এখানে কি হবে বলতো, 11/2। তাহলে সেই ক্ষেত্রে হবে কি আমার 11/2। এবার 11/2 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই, 5 গুণ 1 এর 2 অর 5.5। ঠিক আছে, 5.5। 11/2 কে আমরা ভাঙলে 5.5 পাই। তোমরা চাইলে এখানে 11/2 ব্যবহার করতে পারো, আবার 5/5.5 লিখে নিতে পারো। এবার আমরা জাস্ট আবার সেই অ্যাজ ইউজুয়াল সূত্রে মান বসিয়ে দেব। মান বসাই, উত্তোলন হচ্ছে 500 টাকা,
হার হচ্ছে আমার 10% আর মান হচ্ছে 11/2, তাহলে 500 টাকা 10% 50 টাকা, 11/2, 25 গুণ 11 হচ্ছে 275। এখানেই শেষ। সো দেখো, মাসের পরিবর্তনের সাথে আমরা এবার এই তিনটা দেখি, মূলত হচ্ছে এই তিনটা পয়েন্ট নিয়ে আবার একটু অ্যানালাইজ করি যে কি হলো। প্রতি মাসের শুরুতে যখন উত্তোলন করছে তার উত্তোলনের পরিমাণ আসে কিন্তু হচ্ছে 325 টাকা। প্রতি মাসের মাঝে যদি উত্তোলন করে তখন তার উত্তোলনের সুদ আসে 300 টাকা। আবার যদি প্রতি মাসের শেষে উত্তোলন করে তখন তার উত্তোলনের পরিমাণ চলে আসে, সুদ আসে হচ্ছে 275 টাকা। প্রতি কিস্তিতে কিন্তু প্রতি সিস্টেম ওয়াইজ কিন্তু তার সুদের পরিমাণ পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, প্রতি পদ্ধতি পরিবর্তনের সাথে কিন্তু তার পরিবর্তন হয়ে যায়। ফলে পরীক্ষার খাতায় বা পরীক্ষা হলে বা এতে সময় অঙ্ক করার সময় তোমাকে অবশ্যই ধরতে হবে যে কোন পদ্ধতিতে সুদ নির্ধারিত হচ্ছে। তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে পদ্ধতি পরিবর্তনের সাথে সাথে কিন্তু সুদের অ্যামাউন্টটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা তোমাদের তোলা হয়েছে, আমি মুছে দিই। পরীক্ষা বললাম আমাদের নোটিশ দেওয়া আছে। হ্যাঁ, পরীক্ষা কত টাকা দিতে হবে? এরপরে কি বলা আছে আমাদের দেখো তো, প্রতি 2 মাস অন্তর অন্তর উত্তোলন। প্রতি প্রতি হচ্ছে কি 2 মাস অন্তর অন্তর উত্তোলন। তো এই ক্ষেত্রে আমরা লিখি, প্রশ্নটায় আসি, 2 মাস অন্তর 500 টাকা করে উত্তোলন করেন, সুদ হচ্ছে 10%। তাহলে প্রতি 2 মাস অন্তর যদি উত্তোলন করে তাহলে হচ্ছে মাস কাউন্ট হয় কি 5 মাস, অর্থাৎ 5/2। তাহলে আমাদের সূত্রটা কি হবে? অ্যাজ ইউজুয়াল, উত্তোলনের সুদ সমান উত্তোলন গুণ হার গুণ 5/2। 5/2 এটাকে আমরা আবার ভেঙে নিতে পারি। 5/2 ইকুয়াল হচ্ছে 2 পূর্ণ 1/2 অর 2.5। ঠিক আছে, এটা আমরা আসতে পারি। তাহলে আমরা 5 এর 2 এর পরিবর্তে হচ্ছে 2.5 লিখতে পারি। তাহলে আমাদেরকে এবার কি করতে হবে? ওই সেই পূর্বের মতোই, শুধু হচ্ছে মান বসাতে হবে। আমরা মান বসে দেখি কি হয়। তাহলে উত্তোলন আছে আমার 500 টাকা, হার আছে আমার 10%, আবার সূত্রের মান আছে কি 5/2। তাহলে হচ্ছে কত? 50 × 5/2, 25। 50 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 25, 5 25 175। 5 25 125, 5 25 125। এই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে দেখো, প্রতি 2 মাস অন্তর অন্তর যদি কেউ উত্তোলন করে তখন তাকে কিন্তু সুদ দিতে হয় হচ্ছে 125 টাকা। ক্লিয়ার? পদ্ধতি পরিবর্তনের সাথে সাথে কিন্তু সুদের হার, সুদের পরিমাণ কিন্তু পরিবর্তন হয়ে যায়। সো ভেরি কেয়ারফুল এই সূত্র এবং হচ্ছে সূত্রের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ওকে, এরপরে আসবো আমরা কি 3 মাস অন্তর অন্তর, প্রতি 3 মাস অন্তর অন্তর উত্তোলন। তাহলে আমরা লিখি, প্রতি 3 মাস অন্তর 500 টাকা উত্তোলন করে। তাহলে 3/2, এখানে আমরা 3/2 এর ব্যাখ্যাটাও দেখি। 3/2 এটা হচ্ছে 1 পূর্ণ 1 পূর্ণ 1/2 or 1.5। এখানে আমরা চাইলে 1.5 ও ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, প্রতি 3 মাস অন্তর অন্তর 500 টাকা করে উত্তোলন করে, সুদ হচ্ছে 10%। প্রতি 3 মাস অন্তর অন্তর 500 টাকা উত্তোলন করে তাকে সুদ দিতে হচ্ছে 10%। তাহলে আমার সূত্রটা হচ্ছে কি, উত্তোলনের সুদ সমান উত্তোলন গুণ হার গুণ 3/2 বা 1.5।
ক্যালকুলেশন করে আসলে 1.5 সেটা আমরা দেব। অ্যাজ ইউজুয়ালি এবার আমরা আবার মান বসাই, মান ব্যবহার করি। তাহলে আমার উৎপাদন আছে 500 টাকা, হার হচ্ছে আমার 10%, আর হচ্ছে মান হচ্ছে 3/2। তাহলে কত হয় 50 গুণ 3/2, 3/25 75 টাকা। তাহলে দেখো 3 মাস পর পর যদি উত্তোলন করা হয় তখন তাকে বছরে সুদ দিতে হচ্ছে 75 টাকা। ঠিক আছে, অ্যামাউন্ট কিন্তু কনসিস্টেন্টলি লো হচ্ছে, একেবারে পর্যায়ক্রমে কিন্তু কমতে কমতে যাচ্ছে। যত হচ্ছে মাসের সংখ্যা বাড়ে তত কিন্তু সুদের পরিমাণের সংখ্যাও কমতে থাকে। এরপরে কি বলছে, এরপরেরটা একটু ব্যাখ্যা অন্যরকম। এরপরেরটা একটু অন্যরকম। আমরা এখানে কি দিয়ে শুরু করব, কি বলছে, আমরা প্রতি 2 মাস দেখলাম, প্রতি 3 মাস দেখলাম। এই দুটো কিন্তু আবার এক ক্যাটাগরির মধ্যে পড়ে। ঠিক আছে, এই তিনটা এক ক্যাটাগরিতে পড়ে, এই দুটো আবার এক ক্যাটাগরিতে পড়ে। কোন নির্দিষ্ট দিন, মাস, সময়, সপ্তাহ, বিভিন্ন কথা আছে। দিন থাকতে পারে, মাস থাকতে পারে, সময় থাকতে পারে, সপ্তাহ থাকতে পারে। আমি ওয়ান বাই ওয়ান দেখাই। কি বলছে যে মিস্টার এক্স পহেলা জুন 3000 টাকা ও পহেলা অক্টোবর 2000 টাকা উত্তোলন করে। সুদ 10%, মোট উত্তোলন কত, উত্তোলনের সুদ কত? ঠিক আছে, কি বলছে যে মিস্টার এক্স, এটা খুব মনোযোগ সহকারে বোঝো, এটা শুধুমাত্র অঙ্কের জন্য প্রয়োজন না, অনেক সময় কিন্তু এমসিকিউ তে এই কোশ্চেনটা চলে আসে। আবার অনেক সময় এমসিকিউ এর তোমার এটাকে ইয়ে দিয়ে তোমার হচ্ছে নির্বাচনী অংশ দিয়ে এর আন্ডারেও কিন্তু কফা করে আবার অনেক সময় একটা দুটা করে কোশ্চেন দেওয়া থাকে। ফলে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা মনোযোগ দিয়ে বসে। কি বলছে, মিস্টার এক্স পহেলা জুন 3000 টাকা ও পহেলা অক্টোবর 2000 টাকা উত্তোলন করেছে। অর্থাৎ সে বছরে দুইটা সময় উত্তোলন করেছে। জুন মাসে উত্তোলন করলে সে বছরে কয় দিন পাচ্ছে, দেখো তো কয় মাস পাচ্ছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস। প্রথম যে উত্তোলনটা করেছে এটা কিন্তু ব্যবহারযোগ্যতা 7 মাস। প্রথম যে উত্তোলন এটার ব্যবহারযোগ্যতা কিন্তু 7 মাস। পরবর্তীটা কি হয়েছে, অক্টোবর, পহেলা অক্টোবর। তাহলে দেখো আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস। পরবর্তী যে উত্তোলনটা হয়েছে সেটার আমরা মেয়াদ পাচ্ছি কি 3 মাস। এই ক্ষেত্রে আমাদের কিন্তু দুইবার ক্যালকুলেশন করতে হবে। প্রথমে 7 মাসের জন্য আমাকে একবার ক্যালকুলেশন করে নিতে হবে, তারপরে 3 মাসের জন্য আবার আলাদা ক্যালকুলেশন করে দুটো সমষ্টি করতে হবে। কি করতে হবে দেখো, প্রথম উত্তোলন, তাহলে আমরা লিখি উত্তোলনের সুদ সমান উত্তোলন গুণ হার গুণ 7/12। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা মাসের ক্যালকুলেশন করছি, এখন কিন্তু আমাদের পুরো মাসের হিসাব ধরে নিতে হবে। যেহেতু প্রথম উত্তোলন কিন্তু আমার 7/12, অর্থাৎ 7 মাস আমি ব্যবহার করছি 12 মাসের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা মান বসাই। তাহলে আমার আছে উত্তোলন 3000 টাকা গুণ হার আছে হচ্ছে 10% ইনটু 7/12, তাহলে 300 গুণ 7/12। এবার ক্যালকুলেটর ধরো, দেখো কি আসে। একশত 75 টাকা। ক্লোজ হয়ে গেছে না, জাস্ট
আচ্ছা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, আবার দেখো একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে আসছে কি 2000 গুণ 10% ইন্টু পরেরটা আমি 3 পেয়েছি, তাহলে 3/12, তাহলে 2000 টাকা 10% হচ্ছে আমার 200 টাকা ইন্টু 3/12, ক্যালকুলেশন করো। তাহলে হচ্ছে আমার 500 টাকা। তাহলে আমাকে এবার হচ্ছে এই কি করতে হবে, বুঝলো কোথায়, পঞ্চাশ টাকা, 50 টাকা। তাহলে আমার মোট সুদ হচ্ছে 175 যোগ 50 সমান হচ্ছে 225 টাকা। এইভাবে আমাদেরকে ফাইনালি সুদটা বের করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এটা প্রত্যেকেই খাতায় তুলে নেবে। আমি পরবর্তীতে এই সুদ ভিত্তিক আরো কিছু অঙ্ক করাবো এবং একটা বৃহৎ আকারের অঙ্কে প্রবেশ করবো। তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে।